এই অধিকারের দাবি তুলতে হবে, আমার শৌচাগার আমার অধিকার, যার শৌচাগার নেই তার শৌচাগার বানাতে হবে। নেক্সট, আমরা বলছি কি করব আর কি করব না। দেখুন, আমরা বলেছি যে কথাগুলো বলে গেলাম, যে খাবার জল যেটা আমরা ভালো জায়গা থেকে তুলে নিয়ে যাই, ঘরে গিয়ে হয়তো আমরা অপরিচ্ছন্ন জায়গায় ঢেলে রাখছি কিংবা ঢাকা দিচ্ছি না, খুব সুন্দর করে ঢাকা দেবো। আর ওই জল থেকে যেন আমরা নোংরা হাত ডুবিয়ে যেন জল না তুলি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটাই তো পরিচ্ছন্নতা, এইটাই তো পরিষ্কার। ভুরু প্লাগ করুন, দ্যাটস ফাইন, গুড, করুন। কুইলাপলে গেছি, বাদোয়ানে কুইলাপলে, সেখানেও দেখতে পাচ্ছি একটি অ্যাডোলেসেন্স মেয়ে ভুরু প্লাগ করেছে, ইটস ভেরি নাইস, করুক, খুব সুন্দর। পাশাপাশি আমাদেরকে এই পরিচ্ছন্নতাটা রক্ষা করতে হবে। আমরা যেন নিজের শৌচাগার নিজের ব্যবহার করি। ডেপুটি সাহেব বলে গেছেন, প্রতিদিন, প্রতিজন, প্রতিবার, কথাগুলো শুনবেন, প্রতিজন, প্রতিদিন, প্রতিবার, যখনই যাব, রাতের বেলায় যাবো আর দিনের বেলায় বাঁধের ধারে না। কালকে রাতের বেলায় এডিএম সাহেবের চেম্বারে গল্প করতে করতে আমাদের কষ্ট হচ্ছিল যে আমরা এত লড়ছি, এত কিছু করছি, তবুও ভোরবেলায় যখন ঝুমুর বাসটা ধরে যাচ্ছি বর্ধমানের দিকে, দুর্গাপুরে গিয়ে নামবো, দেখতে পাচ্ছি বিভিন্ন খোলা মাঠে মানুষ এসছে পায়খানা করছে। কি করছি, কাকে বোঝাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। নেক্সট, আমরা বলছি সাবান দিয়ে হাত ধোবো, সুস্থ নিরোগ মানুষ হব। নেক্সট, একটা হাতিকে প্রশিক্ষণ দেওয়ার পরে এই হাতিটা কোমরে পায়খানা করছে, এটা ছবি নয়, এটা সত্যি। সাদা হাতির দেশ থাইল্যান্ড, নাম শুনেছেন থাইল্যান্ডের। হাতি খুব বেশি বেশি পায়খানা করে, শহরের রাস্তা নোংরা করছে, তাই থাইল্যান্ড ঠিক করেছে রাস্তার দুধারে কোমর পায়খানা করেছে। সেই কোমর পায়খানায় হাতিকে বসাই ট্রেনিং দিচ্ছে, ওই হাতি এখন কোমরে পায়খানা করে আর রাস্তা নোংরা করে না। মানুষ পারবে না, এটা ভাবতে হবে আমাদেরকে। নেক্সট, এইবার আমি বলি যে আমরা অনেক কাজ করেছি, এবং যে কথাটা যেটা স্যার বলে গেলেন যে আমরা এখনো পর্যন্ত যে কাজ করেছি, সেই কাজটায় আমরা এখনই বলছি না নির্মল পুরুলিয়া, কিন্তু আমরা নির্মলতার পথে। কারণ কম বেশি 80% পরিবারে আমরা শৌচাগার পৌঁছে দিয়েছি। এই নির্মলতার পথে বলে আমরা স্লোগান তুলেছি পুরুলিয়ায়। আমরা আগামী ডিসেম্বর মাসে বলতে চাই নির্মল পুরুলিয়া। তাই 30শে সেপ্টেম্বরের মধ্যে আমরা বলছি শৌচাগার নেই এমন পরিবার কেউ যেন না থাকে। ডেপুটি সিএমও সাহেব বলে গেছেন, ওই যে ঘোষণাটা, নিজের ঘোষণাটা, হ্যাঁ আমার বাড়িতে শৌচাগার আছে এবং আমি তা প্রতিদিন, আমার পরিবারে প্রতিদিন সবাই ব্যবহার করে, এইটা 30শে সেপ্টেম্বরের মধ্যে 100% আমাদেরকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। এবং সে কাজটা করতে না পারলে আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে যাব। নেক্সট, আমরা বলছি, দেখবেন একটা কথায় কথায় বলি ওডিএফ বলছি না, এখন ওডিএফ করতে হবে, মানে ওপেন ডেফিকেশন ফ্রি, খোলা জায়গায় মল মুক্ত। খুব বড় বড় কথা, কিন্তু ধারণাটা কি, ওডিএম মানেটা কি? ওডিএম মানে আর কিছুই নয়, মল জাতীয় কোনো জিনিস যেন আমার মুখ দিয়ে পেটে না যায়, এক। দ্বিতীয় হচ্ছে, কোথাও আলের ধারে, গ্রামের মধ্যে, বাঁধের ধারে, কোনো প্রতিষ্ঠানে, খোলা জায়গায়, কোথাও খোলা জায়গায় মানুষের মল দেখতে পাওয়া যাবে না। তৃতীয় কি, মাছি, কুকুর, পোকামাকড় যেসব আছে যারা ওই গু খায়, তারা শুধু হাতড়ে ঘুরে বেড়াবে, কোথাও তারা আর গু পাবে না খোলা জায়গায়। মাছি ওই যে সেই পায়ে করে মানুষের সেই গু তুলে নিয়ে এসে আপনার খাবারে ছড়িয়ে দেয়, দেখবেন, দেখাবে, আমাদের অ্যানিমেশন আছে, এটা ঘটনা। আপনি যতই একটা গোদরেজের ডাইনিং টেবিলে ঘরে বসে খান, আমার আশা কর্মীরা যারা আছেন, এএনএম আছেন, তাদেরকে আমি বলছি, যতই ঘরে বসে আপনি খান দেরাদুন রাইস কিংবা বাঁশকাঠি চালের ভাত, কিন্তু আপনার সেই বাড়িটা থেকে মাত্র 50 মিটার দূরে একটি বাঁশ বাগান আছে, যেখানে কিছু মানুষ খোলা জায়গায় পায়খানা করে, সেখানে সেই খোলা পায়খানায় মাছি বসে, আর সেই মাছি আপনার ঘরে আসে। যখন মাছি ভাতে বসে, এক থালা ভাতে আপনি হাত দিয়ে উড়িয়ে দেন, ভাতটা ফেলে দেন না। আর মাছি যেখানেই বসে সেখানেই ওই গু একটা শব্দ করে, আর তার সেই 6খানা পায়ের যা লেগে থাকে ভাতে ছড়িয়ে দিয়ে যায়, আমি দেখতে পান না। এটা একদম ঘটনা, এটা ঘটনা। তাহলে এটা থেকে যদি মুক্তি পেতে হয় আপনাকে, তাহলে আপনি শুধু নিজের কথা ভাবলে হবে না, আপনার সমাজটার কথা ভাবতে হবে। আপনার সন্তানটাকে সেই গ্রামে রেখে যদি সুন্দর করতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে পাশের বাড়ির ছেলে মেয়ে, বাচ্চা ছেলেগুলো খারাপ খারাপ কথা বলছে কিনা, তাদেরকেও ভালো শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা বলছি যে মাটির ওপরে, মাটির নিচে কোনো জল যেন দূষিত না হয়। পুকুরের জল দূষিত করবেন না, মাটির ওপরে, মাটির নিচের জল দূষিত হবে না।
যে কথা বলে গেলাম, কোনো মাছি প্রাণী মল খুঁজে পাবে না। এটাই তো ওডিএফ, ওপেন ডেফিকেশন ফ্রি, মল মুক্ত এলাকা। নেক্সট, এখানে দেখবেন বাধা আছে কিছু। বাধা কি? বাধা হচ্ছে যে শৌচাগার ব্যবহারের যে লাভ, শৌচাগার ব্যবহার করলে কি কি আমার উপকার, এইগুলো হচ্ছে আমাদের ঠিক মতন আমরা বোঝাতে পারিনি, বোঝাতে পারছি না মানুষকে। কিছু কিছু জায়গায় দেখা যাবে পরিবারটা ভাগ হয়ে গেছে, হয়তো তার শৌচাগার নেই, বাধ্য হয়ে সে খোলা জায়গায় পায়খানা যাচ্ছে, হতে পারে এমন। কিছু কিছু জায়গায় দেখাবে শৌচাগারটা তৈরি করা হয়েছে কিন্তু উপযুক্ত নয়, খুব ছোট, কিংবা বসতে গেলে পিছনটা দেয়ালে ঠেকে যাচ্ছে, তাই সে বলছে দেখো আমি শৌচাগার ব্যবহার করব না। কিছু কিছু জায়গায় বলবে আমাকে অনেক দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হয়। এবং আমরা এখনো এই ওডিএফ কথাটাকে সামাজিক রীতি করতে পারিনি। সামাজিক রীতি কি? আমরা একটা বিবাহিত মেয়ে কি দেখে বুঝতে পারি? প্রথমেই বেশিরভাগ সিঁদুর পরে, পরে কি না? কম জনা স্বামীর কল্যাণে একটু ঠেকায়, সামান্য। কিছু কিছু আমাদের কলকাতা টলকাতায় সামান্য একটু ঠেকিয়ে নেয়, কিন্তু সিঁদুর পরা মেয়েদের বলে বিবাহিত, ঠিক কি না? সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দেওয়া, শাঁখ বাজানো, করি কিনা এগুলো আমরা? এটা সামাজিক রীতি তো। আমার যদি বাবা মারা যায় মাথা নাড়া করি কিনা? সামাজিক রীতি তো। তাহলে যেদিন সামাজিক রীতি করতে পারবো যে শৌচাগারই ব্যবহার করতে হবে, খোলা জায়গায় পায়খানা যাওয়া যাবে না বাবু আমাদের গ্রামে, এটা আমাদের গ্রামের রীতি, এখানে কোনো মানুষ খোলা জায়গায় পায়খানা যায় না, সেদিন আর পড়ে থাকবে না। তাই ওডিএফকে আমাদেরকে সামাজিক রীতি করতে হবে। নেক্সট, তাই পরিবারের যে সমস্ত বাধা, সমাজের যে সমস্ত বাধা, প্রতিষ্ঠানের যে সমস্ত বাধা, এগুলোকে কাটিয়ে উঠে আমাদেরকে পরিচ্ছন্ন পুরুলিয়া গড়তে হবে। আর এই মেসেজগুলোই আপনাদেরকে দিতে হবে যেগুলো আমরা আপনাদের হ্যান্ডবিলে দিয়েছি। আমি অনুরোধ করব আমাদের সমস্ত বোনেদের যেন হ্যান্ডবিলটা একটু পড়বেন ভালো করে বাড়ি ফিরে গিয়ে। হ্যান্ডবিলের প্রত্যেকটা লাইন যেন আপনার মুখস্থ থাকে, সেইগুলোই মানুষের কাছে বলবেন। শুধু সেইটা করার জন্যই আমরা বলছি, আর বেশি কিছু না। আমরা কি বলেছি দেখুন, যে মায়েদের যে সভাগুলো করেন, স্বাস্থ্য কেন্দ্রে আসা, আমাদের কেন্দ্রে আসছে, মায়েদের সভা করছেন, সেখানেতে আপনারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বাড়ির পরিচ্ছন্নতা, এইগুলো এই সময়কালটায় ডিসেম্বর মাস পর্যন্ত গুরুত্ব দেবেন। জিজ্ঞেস করবেন বাড়িতে শৌচাগার আছে, ব্যবহার করছো তো? দেখো বাবু, ব্যবহার না করলে তোমারই ক্ষতি হবে, তোমার ছেলের পেটটা বড় হবে, চোখটা হলুদ হবে, পাগুলো সরু হয়ে যাবে, জন্ডিসে আক্রান্ত হবে, পেটে কৃমি হবে, তাই তুমি এটা ব্যবহার করো। আরে আর নিজে পরিষ্কার না থাকলে কত খারাপ লাগে বলো তো। ইনাম করে করে সভাগুলোতে তাদেরকে বিষয়টাকে বলা। আমরা বলছি শৌচাগার না থাকা এবং নিয়মিত ব্যবহার না করাই যে এই এতগুলো রোগ, আমাশা, কৃমি, পবিত্র জল ও মলবাহিত রোগ হয়, সেটা আপনি তাকে বলবেন। শোনো, তোমার পেটের যে রোগ হয়েছে খোলা জায়গায় পায়খানা যাচ্ছ বলে, তাই তোমার শিশুটার ডায়রিয়া হয়ে গেল। এই সময়টা শুধু বলবেন এইগুলোকে আপনারা। আর কি বলবেন? যে পায়খানার পর খাওয়ার আগে, শিশুকে খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিও। আর বলুন না, মনে করুন আমি আপনার বাড়িতে গেলাম, আপনি হাতটা না ধুয়ে আমাকে খালি হাতে ভাত দিচ্ছেন, আমার তো একটু মনে হতে পারে আরে এখনই হয়তো ঘুঁটেগুলোকে ঠিক করে এসেছে, এই ঘুঁটেটা উঠোনে শুকুর দিলাম, কাপড়ে হাতটা ঝেড়ে নিলাম, ভাত বেড়ে ফেললাম। এটা আমাদের প্র্যাকটিস। আপনাকে দোষ দিচ্ছি না। আমরা অফিসে মিটিং করতে করতে রাতের বেলা হয়তো স্যারের ঘরে বসে বসে মিটিং করছি, এডিএম স্যারের ঘরে, হয়তো গরম একটা সিঙ্গারা আসলো, অনেক রাত, তখন রাত 10টা বাজছে, স্যার তো খেলেনি না, আমরা একটু খেলাম, খাবার আগে হাতটা ধুতে ভুলেই গেলাম। তাহলে এটাও তো এই অভ্যাস তো আমাদের মধ্যে রয়েছে তো। তাই স্যার যেটা বলছিলেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাও, নিজেকে আগে এই অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠতে হবে। নিজের শৌচাগার নিজেকে বানাতে হবে। এবং প্রত্যেকটা আমাদের আশা এবং অঙ্গনওয়াড়ি, আমাদের আশা এবং এএনএম দিদিরা তো আছেই, তো নিশ্চিত ধরে নিতে পারি, তো প্রত্যেকে নিয়মিত শৌচাগার শুধু থাকা নয়, শৌচাগার ব্যবহার করা। তারা এটা সম্মানের সঙ্গে নেবে। বাবা আমরা খোলা জায়গায় পায়খানা করতে যাব না, এটা অসম্মানের ব্যাপার। নেক্সট, আমরা বলছি বাড়ির চারপাশে সর্বদা আবর্জনা মুক্ত করতে হবে। এইটাই বলবেন আপনারা, এখানে সেখানে আবর্জনা ফেলো না, যেটা ডেপুটি সাহেব বলে গেলেন। বাবু বাড়িতে দুটো জায়গায় দুটো রকমের আবর্জনা ফেলো, যেগুলো পচনশীল, বিভিন্ন খোলা সবজি, ওগুলো তো গরু ছাগলকে খাইয়ে দেয়, আর যেগুলো পচে না সেগুলো এক জায়গায় করে রাখো, ওই কাবাডিয়ারা আসাতে বিক্রি করে দিও। কিন্তু এখানে সেখানে বাড়িতে ঢুকলে যেন দেখতে না পায় গোটা উঠোনটা প্লাস্টিক পড়ে আছে, খুব খারাপ লাগবে দেখতে সেটা। এই কথাগুলো তাদেরকে বলা, বোঝানো।
এখানে সেখানে জল জমতে দেবেন না। এই সময় ডেঙ্গুর কথা বলছে, ম্যালেরিয়ার কথা বলছে, মারাত্মকভাবে ক্যাম্পেইন চলছে, প্রচার চলছে। যেখানে জল সেখানে জল জমতে দেবেন না। একটা ডাবের খোলা পড়ে আছে এই এরমভাবে সামনাসামনি, এক ভর্তি জল বৃষ্টি হয়ে গেছে, আপনি চলার পথে শুধু পা দিয়ে ওটাকে উল্টে দিন। এটা মানুষকে বলুন, ওই মায়েদের বলুন, তোমাকে আর কিছু কত যাওয়ার সময় পা দিয়ে মালাইটা উল্টে দিয়ে যাও, যেন জলটা জমে না থাকে। আর বাড়িতে বালতি ভর্তি জল রাখলে ভালো করে ঢাকা দিয়ে রাখো, কারণ ডেঙ্গুর মশা ওই পরিষ্কার জলই ডিম পারে, জানেন তো এটা? হ্যাঁ, সেই জন্যই আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। জল জমতে দেওয়া যাবে না, বাড়ির মধ্যেও খোলা জল রাখবেন না। এটা আপনাদের প্রত্যেকের বিপদ, আমি বলে রাখলাম। এক বালতি জল রেখে দিয়েছি 3 দিন ধরে বাথরুমে, না, ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। কিন্তু মহিলাদের সম্পর্কে এই মেসেজটা নিয়ে যেতে হবে, যেটা ডেপুটি সাহেব বলছিলেন, যে যখন মেয়েদের মেনস্ট্রুয়াল যে মাসিক যেটা হয়, সেই সময় আমাদের ধারণা অশৌচ, বন্ধু দিতে পাবে না, বাড়িতে যেতে পারবে না, স্কুল যাবে না, এই যে কুসংস্কার মনের মধ্যে, এটাকে আপনারাই তাড়াচ্ছেন, আপনাদেরকেই বোঝাতে হবে। এবং আমার আশা বোনেরা এবং এএনএম তো নিশ্চিতই 100% দে উইল ইউজ দ্য স্যানিটারি ন্যাপকিন, তারা অবশ্যই ব্যবহার করবে। আমরা বলছি যারা ব্যবহার কিনতে পারেনি হয়তো কোনো কারণে, কি না খুব অল্প দাম, তবুও যে কাপড়টা ব্যবহার করছে সেই কাপড়টা ভালো করে সাবান দিয়ে কেচে রোদে খড়খড়ে করে শুকিয়ে ভালো করে প্যাক করে রেখে দিতে হবে, যেন এখানে সেখানে জানলার কোনো জায়গায় গুঁজে না রেখে দেওয়া। এ আমার গাইনোকোলজিক্যাল প্রবলেমস হবে, অনেক স্কিন ডিজিজ হয়ে যাবে, মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের। এইটা আমাদের মায়েদেরকে বোঝাতে হবে সেই সময়কালটাতে। আর আমাদের স্বনির্ভর দলের মেয়েরাই ন্যাপকিন তৈরি করছে, আপনারা জানেন। সেই ন্যাপকিন আমাদের ব্যবহার করতে হবে কিনে, যে ন্যাপকিনটির দাম হয়তো 20 টাকা কি 10 টাকা, যা আপনার 1000 টাকার উপর থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। শৌচাগার বাড়িতে থাকা মহিলাদের যেমন সম্মান বৃদ্ধি করে, তেমনি পরিবারের মর্যাদা বৃদ্ধি হয়। আমার বাড়িতে শৌচাগার আছে, মেয়েদের একটা সম্মান, সিম্বল স্ট্যাটাস, যাই হচ্ছে যে এটা আমার সম্মানের ব্যাপার, এটা প্রেস্টিজ আমাদের। আমরা খোলা জায়গায় পায়খানা যাই না, এইটা শুধুমাত্র আপনি তুলে দিন। প্রচার প্রসার এত শক্তিশালী, গ্রামে গিয়ে একটা মেয়েকে বলতে হয় না মাল্টি কালার টিপ পরো, সে এমন প্রচার নিয়েছে, সে মাল্টি কালার টিপ পরে। আমি তো মাঝে মাঝে দেখে অবাক হই, আরে একটা টিপে এতগুলো রং, মাল্টি কালার টিপ, অনেকগুলো রঙের টিপ পড়ছে, তার ভালো লাগছে, সে পড়ছে। তাহলে এই বিষয়টাকে আপনাদেরকে মানুষকে খুব ভালো করে বোঝাতে হবে। এবং আমাদেরকে যেন কেউ যেন মাঠে ঘাটে যেতে দেখতে না পায়, যে আমরা সকালবেলায় উঠে দল বেঁধে মাঠে যাচ্ছি, না, আমরা যাব না। শিশুর মল ও ভগবান নয়, শিশুর মল হচ্ছে আরও বেশি জীবাণু আছে, কারণ শিশুর শরীরে আপনার আমার চাইতে প্রতিরোধ করার ক্ষমতাটা কম। তাই শিশুর মলটাকে অবশ্যই আমাকে সেই শৌচাগারেই ফেলতে হবে। যেন চিকচিকির কাগজে করে শৌচাগারে ফেলবেন না, তাহলে আবার বন্ধ হয়ে যাবে। খবরের কাগজ হলে কোনো অসুবিধা নেই, নরম খবরের কাগজ ফেলে দিতে পারেন। চিকচিকি কাগজে নিলে শুধু মলটাকে ফেলে দেবেন, নিজেই তো সন্তান, কিন্তু সেখানে বাড়ির পিছনে ছট করে ফেলে দিলাম, না, এটা করবেন না। শুধু এই সংবাদগুলো আপনারা মায়েদেরকে দিন আপনাদের সভাতে। এটা কি খুব বাড়তি কাজ বলছি আমরা? শুধু এই কথাগুলো বলবেন। আর যেখানে যেখানে আপনি হোম ভিজিট করেন, সেখানে সেখানে দেখে নেওয়া, হ্যাঁ গো, তোমার বাড়িতে শৌচাগারটা ব্যবহার করছো তো, নাকি ঘুঁটে ফুঁটে রেখে দিয়েছো, স্যার দেখাবে কেমন করে আমাদের ওই গ্রাম পঞ্চায়েতের সম্পদ কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে ঘুঁটে বার করছে। নেক্সট, এ বলছে জয়পুরের বড়গ্রাম জিপি বলছে, আমি জিজ্ঞাসা করলাম কেন শৌচাগার বানিয়েছেন? বলছে যে আমার মেয়েগুলো বড় হয়েছে, মেয়েদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে আমার শৌচাগার আমার গর্ব। আরে এইটাই তো আমরা চাই। সরকারের তোয়াক্কা করেনি স্বনির্ভর দলের দলনেত্রী, কখন সরকারের সাবসিডি পাবো তোয়াক্কা করেনি, নিজের বাড়িতে নিজের খরচে শৌচাগার বানিয়ে নিয়েছে। গরিব মানুষ সে কোনো মাসের মাইনে পায় না, বানিয়ে নিয়েছে নিজেছে। বলছে এটা আমার মেয়েরা বড় হয়েছে, আমরা যা করেছি মেয়ে দুটোর জন্য পারবো না। নেক্সট, এই দেখুন ডান দিকের যা দেখতে পাচ্ছেন, এই ভদ্রমহিলার বাড়ি বলরামপুরে, বিয়ে হয়েছে হুড়ার জবররা গ্রাম পঞ্চায়েতে। আমি জিজ্ঞাসা করলাম, দারুণ ব্যাপার তো, পায়খানার সঙ্গে বাথরুম বানিয়ে নিয়েছেন? বলে হ্যাঁ স্যার, আপনারা একবার মিটিং করেছিলেন, শুনেছিলাম নাকি 10,000 টাকা পাওয়া যাবে। তখনই স্বামীকে বললাম, তাহলে আর কিছু টাকা লাগিয়ে দাও না, একটা বাথরুমও বানিয়ে নিই। তারা বানিয়ে নিল নিজের টাকায় বাথরুমটা। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের সাঁতুরি ব্লক আছে, সাঁতুরির হচ্ছে যে একটি পঞ্চায়েতের একজন ব্যাংক অফিসার, ব্যাংকে চাকরি করে, এতদিন খোলা জায়গায় পায়খানা যেত, মানে কী ব্যাপার আপনি শৌচাগার করলেন? একজন আশা মেয়ের নাম করলো, বলে ওই মেয়েটি বুঝলেন, আমাদের তখন রামকৃষ্ণ মিশন ওখানে কাজ করছিল, গত 1.5-2 বছর আগের কথা বলছি। বলে ওই মেয়েটি আমাকে বারবার এসে
ওই কাকা এটা বানাও, কাকা এটা বানিয়ে নাও, দেখো তোমার পাশের বাড়ি গরিবরা করছে, তোমার সম্মানে লাগছে, বৌদিরা বাইরে যাচ্ছে, বলে বারবার বলাতে আমি দিলাম না, সত্যি তো আমি বানিয়ে ফেললাম। ব্যাংকের অফিসার এতদিন ধরে সে খোলা জায়গায় পায়খানা যাচ্ছিলো, ভাবুন, এখন সে বানালো, নিজের মতো করে বানিয়ে নিয়েছে, নিজের টাকা আছে। নেক্সট, এই দেখুন আপনাদের পুরুলিয়ার মেয়েরা আজকে এখন রাজমিস্ত্রি, এটা কম কথা নয়। পশ্চিমবঙ্গে একটা নিদর্শন, এটা আপনি কেরালায় গিয়ে দেখতে পাবেন, আর পশ্চিমে কোথাও পাবেন না। একদম দারুণভাবে এরা নিজেরা কাজ করে যাচ্ছে, এবং কম বেশি প্রায় 200 জন মেয়ে আমাদের 10টা ব্লকেতে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে, এবং যাদের কাজ করছে তারা বলছে বাবু এদের কাজ খুব ভালো, এবং এরা আমাদের অনেক কথা শোনে অন্য মিস্ত্রির চাইতে। এই মিস্ত্রি মেয়েরা এখন কাজ করছে। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো এই যে প্যান্ট শার্ট পরে কাজ করছো, পাড়ায় কিছু অসুবিধা নেই? বললো পাড়ায় এখন আর অসুবিধা কিছু নেই, তবে পাড়া থেকে পড়ে আসি না, কাজের ক্ষেত্রেই পড়ি, তবে এখন আমরা সম্মান পাই, কারণ এক একটা শৌচাগার বানিয়ে আমি 2200 টাকা করে পাই। আমরা তো এইটাই চাই। একজন মেয়ে যদি অর্থনৈতিক দিক থেকে যদি স্বাবলম্বী না হয়, সে যদি নিজে অর্থ রোজগার করতে না পারে, সে কখনোই স্বনির্ভর হয়ে উঠতে পারে না, সম্মানও সে পায় না। যখন সে চাকরি করে তখন সে মানে সংসারে সে সম্মান পায়। নেক্সট দেখুন, আমরা বিভিন্ন ক্ষেত্রে একটা কথা বলছি, ধোঁয়াহীন উনুনের কথা বলছি আমরা, এটা আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা যখন রান্না করছেন প্রতিদিন, কিভাবে ধোঁয়া খেতে খেতে চোখের ক্ষতি হচ্ছে, বাড়ির ক্ষতি হচ্ছে, আমাদের স্কুলে যে রান্না করে স্বনির্ভর দলের মেয়েরা, সেখানে বাচ্চাদের ক্ষতি হচ্ছে, এবং কোনো মহিলা যদি গর্ভাবস্থা মহিলা থাকে তার শিশুটার ক্ষতি হচ্ছে। এত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, আগুনগুলো চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে। নেক্সট, একজন মানুষ যে রান্না করছে প্রতিদিন 200টা সিগারেটের ধোঁয়া খাচ্ছে। আমরা সিগারেটের গায়ে লিখে রেখে দিয়েছি, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরে মেয়েরা কটা মেয়ে সিগারেট খায়? খুব কম মেয়ে সিগারেট খায়। ও আপনি ওই সেক্টর 5-এ গেলে, কলকাতা সেক্টর 5-এ গেলে আইটি সেক্টরে মেয়েরা বেরিয়েছে সব মুখে একটা সিগারেট দিয়ে, কিন্তু আমার এখানে পুরুলিয়ার মেয়েরা খুব কম বিড়ি খায়, সিগারেট খায়, কিন্তু ওই মা বা ওই বোন প্রতিটা দিন 200টা সিগারেটের ধোঁয়া সমান ধোঁয়া খাচ্ছে। জ্বালানি বেশি খরচা হচ্ছে, কষ্ট করে কাঠ নিয়ে আসছেন, অনেক বেশি জ্বালানি খরচা হচ্ছে, সময় লাগছে রান্না করতে, ওই যে সাইড দিয়ে আগুনটা বেরিয়ে যাচ্ছে, রান্নার খরচটা হচ্ছে যে অনেক বেড়ে যাচ্ছে। নেক্সট 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 আমরা বলছি একটা ধোঁয়াহীন উন্নত মানের উনুন করুন, বাড়ির পরিবেশটা নষ্ট হবে না, শরীরের কোনো ক্ষতি হবে না, ক্ষয় যে কাশি ক্ষয় রোগ যে টিউবারকুলোসিস টিবি বলে, সে হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনার সময় কমবে, আপনার জ্বালানি কমবে, আপনার খরচা কমবে, আপনার শরীর ভালো থাকবে, রান্নাঘর পরিষ্কার থাকবে, আপনার শরীরটাও ভালো থাকবে। নেক্সট, কোনো মহিলা যদি রান্না করে তার শিশুর ক্ষতি হবে না। যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম অপরাধ হয়ে গেছে। আমি শুধুমাত্র আপনাদেরকে এই বিষয়গুলো এই জন্যই দেখালাম, আমি এই জন্যই বললাম যে আমি কোনো কঠিন কথা কিছু আপনাদের বলিনি। আপনারা যা প্রতিদিন করেন শুধু সেইগুলো দেখিয়েছি। যে কাজগুলো করেন সেই কাজগুলোর সঙ্গে আরও কিছু সংবাদ আপনারা দিয়ে দেবেন মানুষের কাছে। আর মাথায় রাখবেন এইটাই, গরিবিটা কোনো কারণ নয়। মানুষ যদি বলে জল নেই, দূর থেকে জল আনতে হয়, তাদেরকে আপনি পরিষ্কারই বলবেন প্রতিদিনের রান্না করার জলটা তোমার কোত্থেকে আসে? তোমার বুড়ো শাশুড়ি কিংবা শ্বশুরকে চান করার জন্য জলটা তুমি বইই নিয়ে আসো, না হয় 2 বালতি জল একটু বেশি আনলে, যাতে তোমার ওই সন্তান, যাতে তোমার নিজের সম্মানটা বজায় থাকে। এইটা আপনাদেরকে মনে রাখতে হবে, এবং মানুষকে আপনাদেরকে বোঝাতে হবে এবং বলতে হবে যে শৌচাগারটা শুধুমাত্র ইট বালি পাথরের ব্যাপারটা নয়, এটা হচ্ছে আমাদের আত্মমর্যাদা, আত্মসম্মানের প্রতীক। আমার শিশুটা রক্ষা পাবে, এবং এই কাজটা যেটা আপনারা করতে যাচ্ছেন, এটা আপনি জানবেন এটা আপনি একটা সমাজ কল্যাণের কাজ করতে যাচ্ছেন। মানুষকে যখন বলবেন এই কথাগুলো, আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার কথাটা শুনলে তার শরীর ভালো থাকবে, তার সন্তানের ভালো শরীরটা ভালো থাকবে, তার সম্মানটা রক্ষা পাবে। তাই শৌচাগারটাকে শুধুমাত্র আপনি ইট বালি পাথরের সঙ্গে তুলনা করবেন না। শৌচাগার আত্মমর্যাদা, আত্মসম্মানের প্রতীক। শৌচাগার হচ্ছে যে আপনার শিশুকে রক্ষা করবে, এবং শৌচাগারটা হচ্ছে একটা মানব কল্যাণের কাজ। আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলে দিই, আবু বিন আদেমের গল্প, 5 মিনিট জাস্ট। আবু বিন আদেমের গল্প। আবু বিন আদেম একজন ধর্মে মুসলমান ছিলেন। আদেম জাতিতে মুসলমান, কিন্তু আল্লাহকে আর ডাকা হতো না। তার কাজ করতে 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 স্বাস্থ্য, শিক্ষা, স্বনির্ভরতা এই নিয়েই তিনি কাজ করে যান। মানুষকে গ্রামে 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 বুঝিয়ে বেড়ান আবু বিন আদেম কেমন করে ভালো থাকতে হবে। যেমন আপনারাও বোঝাচ্ছেন। আদেম একদিন রাত্রিবেলায় দেখতে পেল
যে তার বাড়ির নিচে দিয়ে একজন মানুষ যাচ্ছে, তার সারা শরীর দিয়ে আলো ছড়াচ্ছে। সে অবাক হয়ে গেল, কে যায় এত রাতের বেলায়, আর তার শরীর থেকে এত আলো বেরোচ্ছে কেন? তাড়াতাড়ি আদেম নিচে নেমে আসে, নেমেতে জিজ্ঞাসা করে, কে আপনি, কী বা করছেন এত মধ্যরাত্রে? সে বলল, আমি দেবদূত, আমার কাজ এই এলাকায় কে আল্লাহ আর ঈশ্বরের ভক্ত আছে, ভগবানের কারা ভক্ত, আল্লাহর কারা ভক্ত, তার একটা তালিকা তৈরি করার কাজ দিয়েছে আমাকে, আমি তাই তালিকাটা তৈরি করছি। যে দারুণ কাজ পেয়েছেন তো আপনি। আদেম তো মানুষ, আদেমের মনে হচ্ছিল আমি নাইবা ডাকলাম আল্লাহকে, নাইবা ডাকলাম ভগবানকে, কিন্তু এই যে আমি মানুষের জন্য কাজ করি, তাহলে কি আমার নামটা ওই তালিকায় উঠবে না? তাই আদেম বলেছিল, হে দেবদূত, আপনার তালিকা তৈরির কাজটা শেষ হয়ে গেলে ওই তালিকাটা কি আপনি আমাকে একবার দেখাবেন? বলে, হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। প্রথম দিন যায়, দ্বিতীয় দিন যায়, তৃতীয় দিন যায়, চতুর্থ দিন যায়, পঞ্চম দিন যায়, ষষ্ঠ দিন যায়। আদেম প্রতিদিন দেখে সে দেবদূত ঘুরে ঘুরে বেড়াচ্ছে। 7 দিনের দিন আদেম জিজ্ঞাসা করছে, হে দেবদূত, আপনার তালিকা তৈরির কাজ কি শেষ হয়েছে? বলে, হ্যাঁ শেষ হয়েছে। আদেম তুমি নিচে নেমে এসো, তোমাকে আমি তালিকা দেখাবো। আদেম ঘর খুলে দিল। আদেমের সেই ঘরে দেবদূত ঢুকলো, সে অন্ধকার ঘর আলোয় আলোয় ভরে গেল। দেবদূত সেই মোটা একটা তালিকা, 1000 ভক্তের নামের তালিকা তৈরি করেছে, সেই তালিকাটা টেবিলের ওপর রেখে দিল। আদেম মনে করেছে আমার নামটা শেষের দিকেই থাকবে, তাই আদেম করেছে কি, তালিকাটাকে উল্টে দিয়েছে। উল্টে একের পর এক পাতা উল্টাচ্ছে। 100 পাতা উল্টানোর পরও আদেমের নাম পেল না। আদেমের মনে একটু কষ্ট হলো, তাই আদেম তালিকাটাকে টেবিলের ওপরে সামনে রেখে দিল। টেবিলে রেখে আদেম যখন সেই তালিকাটাকে রেখে দিল টেবিলের ওপরেতে সামনের দিকে করে, আদেম হঠাৎ তাকিয়ে দেখে সেই 1000 তালিকার মধ্যে 1 নম্বরে আদেমের নাম। আদেমের চোখ দুটো জলে ভরে গেল। আদেম সেই জল ভরা চোখ নিয়ে জিজ্ঞাসা করছে দেবদূতকে, দেবদূত, আমি তো আল্লাহকেও ডাকি না, ভগবানকেও ডাকি না, তাহলে আমার নাম কেন 1 নম্বরে? বলে, আমাদের আল্লাহ এবং ভগবানের বিচারে তুমি শ্রেষ্ঠ তাদের ভক্ত, কারণ তুমি মানুষের কল্যাণে কাজ করো। আমি আপনাদেরকে এইটাই বলতে চাই যে এই কর্মসূচিটাকে আপনারা মানব কল্যাণের কর্মসূচি হিসেবে নিন। গ্রামের মানুষ সবাই আপনাদেরকে একদিন মনে রাখবে, যেদিন তারা নির্মল পুরুলিয়া, নির্মল পরিচ্ছন্ন পুরুলিয়া বাস করবে। ইউনিসেফের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা জানেন যে ইউনিসেফ একটি ছোট্ট সংস্থা, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় মা শিশুর কল্যাণে কাজ করছে। আমরাও পুরুলিয়ায় কাজ করছি রামকৃষ্ণ মিশনকে সঙ্গে নিয়ে জেলা পরিষদের সাথে। ইউনিসেফ আপনাদের পাশে আছে। আপনাদের সকলকে ইউনিসেফের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বলা শেষ করছি। ধন্যবাদ।